আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সুস্থ রেখেছেন, পাশাপাশি সুস্থ রেখেছেন তোমাদেরকেও। আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, সম্মানিত অভিভাবক সহ যারা এই ক্লাসটি দেখছেন, তাদের সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিম উদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। আমরা এই ক্লাসটি সাজিয়েছি একাদশ 2020-21 অর্থাৎ যারা 22 সালে পরীক্ষার্থী তাদের জন্য। আমরা আলোচনা করছিলাম বায়োলজি সেকেন্ড পার্টের চ্যাপ্টার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হাইড্রার ফিডিং হ্যাবিট বা শিকার ধরা কৌশল অথবা খাদ্য গ্রহণ পদ্ধতি। আলোচনা করেছিলাম হাইড্রা কী কী খাদ্য হিসাবে গ্রহণ করে। এছাড়া আলোচনা করেছি, আমাদের আলোচনায় ছিল তোমার ফিডিং হ্যাবিটের পাশাপাশি ছিল ডাইজেশন, এবং সেখানে এক্সট্রা সেলুলার ডাইজেশন, ইন্ট্রাসেলুলার ডাইজেশন এগুলো ছিল। তো আমরা মোটামুটি আজকের টপিকসটা হচ্ছে লোকোমোশন, এবং লোকোমোশনের মধ্যে যে চৌম্বক অংশ সেটি হচ্ছে লুপিং অ্যান্ড সমারসল্টিং লোকোমোশন, লুপিং এবং সমারসল্টিং চলন। তার আগে আমরা মূল আলোচনা যাওয়ার আগে আমরা চলন কাকে বলে সেটি আলোচনা করে নিই। লুপিং এবং সমারসল্ট, প্রথমে চলন কাকে বলে। চলন হচ্ছে যে কোনো প্রাণী যখন প্রধান যে পয়েন্টগুলো, যেমন খাদ্য সংগ্রহ, প্রজনন, আত্মরক্ষা, বিনোদন ইত্যাদি কাজে স্বেচ্ছাপ্রণোদিতভাবে যখন স্থান ত্যাগ করে বা স্থানান্তরিত হয়, তখনই তাকে চলন বলে। আমি আবার বলছি, কোনো প্রাণী, তুমি কোনো প্রাণী দিয়ে শুরু করতে পারো অথবা যে পদ্ধতিতে প্রাণী খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, প্রজনন, বিনোদন কিংবা অন্য কোনো কাজে স্বেচ্ছাপ্রণোদিতভাবে স্থানান্তরিত হয়, তাকেই বলা হয় চলন। আচ্ছা, এখন আমরা হাইড্রার চলনটা আলোচনা করব। হাইড্রা বিভিন্ন পদ্ধতিতে চলাচল করে, তবে যে পদ্ধতিগুলো চলাচল করে তার মধ্যে আমরা এগুলো একটু রিডিং পড়ে নেবে, যেমন সাঁতার কাটা, গ্লাইডিং, তারপরে হচ্ছে দেহপ্রাচীরের সংকোচন প্রসারণ, হ্যাঁ, তারপরে ভাষা ইত্যাদি নানা ধরনের, অথবা আরোহণ, হ্যাঁ, এগুলো কম আসে সাধারণত। তারপরে একটু পড়ে রাখবা, কারণ বইও তোমাদেরকে পড়তেই হবে। সেখানে সেগুলোতে খুব বেশি যেতে চাচ্ছি না। আমরা মূল যেটি বেশিরভাগ আসে এবং যেটি তোমাদের বোঝার বিষয়, সেই দুটো লুপিং এবং সমারসল্টিং, এগুলোই অল্টারনেটলি আসে। এরপরেও ওখান থেকে আসবে না সেটি আমি বলবো না, আসতে পারে, তবে সেগুলো অতিরিক্ত সোজা রিডিং পড়লেই পারবে। কাজে আমরা এই বিভিন্ন টাইপের চলনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লুপিং চলন বা লুপিং লোকোমোশন, লুপিং টাইপ অফ লোকোমোশন। আরেকটি হচ্ছে সমারসল্টিং লোকোমোশন। তাহলে আমরা প্রথমেই আলোচনা করব লুপিং, বা যেটাকে বলা হয় হামাগুড়ি। আমরা এটা চিত্র একেই বোঝাতে হবে, চিত্র ছাড়া এটা বোঝানো একটু চিত্র সহ বোঝালে তুমি সহজেই বুঝতে পারবে। লুপিং হচ্ছে দীর্ঘ পথ বা দীর্ঘতম দূরত্ব অতিক্রমের চলন পদ্ধতিকে বলা হয় লুপিং। হাইড্রা সাধারণত যখন কোনো দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তখন সে প্রথমেই সোজা হয়ে দাঁড়ায়। একটা চলন তল আমরা ঠিক করে নিই। মনে করো তুমি খাতায় যখন আঁকবে, তখন একটা স্কেল দিয়ে হালকা করে পেন্সিল দিয়ে একটা চলন তল এঁকে নেবে। তাহলে এখান থেকে শুরুটা করবে, হাইড্রা
সে সোজা হয়ে দাঁড়ায় প্রথমে, তারপর সে যেই দিকে যাওয়ার প্রবণতা প্রদর্শন করে সেই দিকে তার মৌখিক অঞ্চলকে বাঁকিয়ে দেয়। এই মৌখিক অঞ্চলকে বাঁকিয়ে দিল ওইদিকে, বাঁকিয়ে দিল। তারপর পরবর্তী স্টেপে সে চলন তলকে স্পর্শ করে। কর্ষিকার মাধ্যমে চলন তলকে স্পর্শ করে। স্পর্শ করলো, তাহলে এই জায়গাতে দেখো একটা লুপ তৈরি হলো, ফাঁস বা লুপ তৈরি হলো, লুপ। এরপর সে পদতলকে টেনে মৌখিক অঞ্চলের কাছে নিয়ে যায়, অর্থাৎ এই পদতলটাকে টেনে মৌখিক অঞ্চলের কাছে নিয়ে যাবে। তাহলে এখানে ছবিটা আঁকতে হবে। এটা 1 নাম্বার মনে করো, এটা 2, এটা 3, এটা হবে 4। মৌখিক অঞ্চলকে পদতলকে মৌখিক অঞ্চলের কাছে নিয়ে যায়, এটা 4 নম্বর চিত্র। পরবর্তী পর্যায়ে যেটা হয় সেটা সে জাস্ট আবার মৌখিক অঞ্চলকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। এবার আমরা ব্যাখ্যা করছি লুপিং চলন বা লুপিং পদ্ধতি, যেটাকে বাংলায় বলা হয় হামাগুড়ি পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে হাইড্রা প্রথমে সোজা হয়ে দাঁড়ায়, তারপর সে যেই দিকে যাবে বা যাওয়ার প্রবণতা প্রদর্শন করে সেই দিকে কর্ষিকা সংলগ্ন মৌখিক অঞ্চলকে বাঁকিয়ে দেয়। মৌখিক অঞ্চলকে বাঁকিয়ে দিয়ে এক পর্যায়ে সে মৌখিক অঞ্চল বা কর্ষিকার মাধ্যমে সে পৃষ্ঠতলকে বা চলন তলকে স্পর্শ করে। এর ফলে এখানে লুপ তৈরি হয় এবং এখানে গ্লুটিনাল নেমাটোসিস্টের মাধ্যমে আঠালো রস ক্ষরণ করে, যাতে করে সে দৃঢ়ভাবে চলনতলকে আঁকড়ে ধরে রাখতে পারে। তারপর সে পদতলকে টেনে মৌখিক অঞ্চলের কাছে নিয়ে আসে। তাহলে মনে করো সে ছিল এখানে, এটাকে এখানে নিয়ে আসছে, মানে একসাথে নিয়ে আসছে, তাহলে এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। মনে করো এখন এখান থেকে সে চলা শুরু করেছে, এখানে সে আসলো, তাহলে এটাই, যদিও একটু দীর্ঘতম পথ সে পারে না, এখান থেকে বোঝানোর জন্য বলছি যে এখান থেকে এটা সে অতিক্রম করলো প্রতিচলনের একটি চক্রে। তাহলে এভাবেই সে তোমার যখন পদতলকে মৌখিক অঞ্চলের কাছে নিয়ে আসে এবং পরবর্তী পর্যায়ে সে মৌখিক অঞ্চলকে মুক্ত করে আবার সোজা হয়ে দাঁড়ায়। তাহলে প্রথমে সোজা ছিল, এখন সোজা অবস্থায় দাঁড়িয়েছে। তাহলে এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটাই হলো অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি আবার বলছি যে লম্বা দূরত্ব অতিক্রমের চলন পদ্ধতিকে বলা হয় লুপিং বা হামাগুড়ি। তো এটাকে জোকা চলনও বলা হয়, অর্থাৎ জোকের মতো চলন। তাহলে প্রক্রিয়াটা আবার বলছি, তোমরা প্রথমে সংজ্ঞা লিখবে, তারপর লিখবে প্রক্রিয়া। মানে আমি মনে করা সংজ্ঞাটা আমি প্রথম বললাম যে হাইড্রার দীর্ঘ পথ বা লম্বা দূরত্ব অতিক্রমের পদ্ধতিকেই লুপিং চলন বলে বা হামাগুড়ি চলন বলে। এবার আসো প্রক্রিয়া। হাইড্রা যখন কোনো নির্দিষ্ট দিকে যাওয়ার প্রবণতা প্রদর্শন করে তখন সে প্রথমে সোজা হয়ে দাঁড়ায়, তারপর সে যেই দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করে সেই দিকে তার কর্ষিকা সংলগ্ন মৌখিক অঞ্চলকে বাঁকিয়ে দেয়। এক পর্যায়ে সে কর্ষিকার মাধ্যমে চলনতলকে স্পর্শ করে, ফলে এখানে লুপ তৈরি হয়। গ্লুটিনাল নেমাটোসিস্টের মাধ্যমে আঠালো রস ক্ষরণ করে কর্ষিকার মাধ্যমে সে চলনতলকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। তারপর সে পদতলকে টেনে মৌখিক অঞ্চলের কাছে নিয়ে আসে এবং
মৌখিক অঞ্চলকে মুক্ত করে আবার সোজা হয়ে দাঁড়ায়। এর ফলে চলনের বা লুপিং চলনের একটি চক্র শেষ হয় এবং একই চক্রে পুনরাবৃত্তির মাধ্যমে হাইড্রা দীর্ঘ পথ অতিক্রম করতে পারে অথবা লম্বা দূরত্ব অতিক্রম করতে পারে। এই চলনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এখানে একবার লুপ তৈরি হয় এই চলন প্রক্রিয়াতে। এখন আমরা আলোচনা করব নেক্সট সমারসল্টিং চলন। তাহলে সমারসল্টিং চলনটা হচ্ছে দ্রুততম চলন পদ্ধতি। তার এখানে এই দুটোর মধ্যে একটু খেয়াল করবে, পরীক্ষার সময় লম্বা দূরত্ব অতিক্রমের পদ্ধতি এভাবে আসতে পারে অথবা দ্বিতীয়টা আসতে পারে যে সমারসল্টিং বা দ্রুততম চলন পদ্ধতি। তাহলে এখন মনে করো দ্রুততম চলন পদ্ধতি কাকে বলে? হাইড্রা যে পদ্ধতির মাধ্যমে অতি অল্প সময়ে দীর্ঘতম পথ অতিক্রম করতে পারে বা দ্রুত সময়ের মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে তাকে বলা হয় দ্রুত চলন পদ্ধতি বা সমারসল্টিং বা ডিগবাজি, এটাকে ডিগবাজি চলন পদ্ধতিও বলা হয়। ছোটোবেলায় সবাই কম বেশি, বিশেষ করে ছেলে শিশুরা কম বেশি ডিগবাজি দিয়ে থাকে। তাহলে এখন এখানে আমরা ছবিটা দেখাচ্ছি, এখানেও চলনতলটা এঁকে ফেলবা। তাহলে এখানে দেখা যায় যে হাইড্রা প্রথম অংশটা একই রকম, অর্থাৎ হাইড্রা প্রথমে সোজা হয়ে দাঁড়ায়, তারপর যেদিকে যাওয়ার ইচ্ছা পোষণ করে সেই দিকে তোমার মৌখিক অঞ্চলকে বাঁকিয়ে দেয়। মৌখিক অঞ্চলকে বাঁকিয়ে দেয়, এটা হচ্ছে 2 নম্বর চিত্র। তারপর মৌখিক অঞ্চল কোষিকা মাধ্যমে চলনতলকে স্পর্শ করে। এখানে একবার লুপ তৈরি হয়। তাহলে প্রথম লুপ তৈরি হলো এখানে। এই পর্যন্ত লুপিং পদ্ধতির মতো, কিন্তু এরপরে আর মিলবে না। এরপর সে যেটা করে সেটা হচ্ছে 4 নম্বর চিত্রে সে পদতলকে, এখানে সে গ্লুটিনার নিমাটোসিস্টের মাধ্যমে 18 রস ক্ষরণ করে আগের মতোই সে চলনতলকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। তারপর সে পদতলকে মুক্ত করে সোজা কিন্তু উল্টোভাবে দাঁড়ায়। সোজা কিন্তু উল্টোভাবে দাঁড়ায়। তাহলে সোজা কিন্তু উল্টোভাবে দাঁড়ায়, এখান থেকেই আলাদা পদ্ধতিটা। তারপর সে পদতলকে চলনতলের দিকে বাঁকিয়ে দেয়। আমরা এখান থেকে আঁকি 5 নাম্বারটা, তাহলে আঁকতে আমাদের সুবিধা হবে একটু। পদতলকে চলনতলের দিকে বাঁকিয়ে দেয়। তাহলে এখানে আমরা আরেকটা পৃষ্ঠতল এঁকে দেখাই। পদতলকে চলনতলের দিকে বাঁকিয়ে দেয়, এটা হলো 5 নম্বর চিত্র। এরপর যেটা করে সে পদতলের মাধ্যমে চলনতলকে স্পর্শ করে। তাহলে এখানে দ্বিতীয়বার লুপ তৈরি হয়, দ্বিতীয়বার লুপ তৈরি হলো। তারপর সে সোজা হয়ে দাঁড়ায়। সোজা হয়ে দাঁড়ায় 6, 7 এবং এই পর্যন্ত তার চলনের একটি চক্র শেষ হয় এবং একই চক্রের পুনরাবৃত্তির মাধ্যমে হাইড্রা দ্রুততম সময়ের মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে। তাহলে আমি আবার ব্যাখ্যা করছি সমারসল্টিং চলন পদ্ধতি, যেটাকে বলা হয় ডিগবাজি চলন পদ্ধতি। এটি ছোটোবেলায় তোমরা অনেকেই করেছো, বিশেষ করে ছেলে শিশু যারা, তারা পা উপরের দিকে মাথা নিচে দিয়ে দিয়ে
অনেক সময় এটা খেলেছ, এটা অনেকটা খেলা চলে। তো এটি একটি বিপজ্জনক পদ্ধতি। এটিকে উৎসাহিত করার কিছু নেই, এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চাদের মস্তিষ্কের উপরে কোনো চাপ পড়তে পারে, ব্যথা পেতে পারে এবং বড় ধরনের এটা ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য এটাকে কখনো উৎসাহিত করবে না। তবে এটা মেয়ে শিশুরা সাধারণত করে না, ফিমেল শিশুরা, ছেলে শিশুরাই করে, তারা এটাকে বেশ মজা পায় মাথা নিচে দিয়ে দিয়ে পা উপরের দিকে তুলে ফেলতে। তাহলে এটাকে বলা হয় ডিগবাজি, ঠিক এটাও সেরকম ডিগবাজি, সেজন্যই এটাকে সমাজসল্টিংয়ে বাংলাটা করা হয়েছে ডিগবাজি পদ্ধতি। তাহলে আমি বলছি যে সমাজসল্টিং পদ্ধতি কাকে বলে? সমাজসল্টিং হচ্ছে দ্রুততম হাইড্রার দ্রুততম চলন পদ্ধতিকেই সমারসল্টিং বা ডিগবাজি পদ্ধতি বলে। প্রক্রিয়া: এই পদ্ধতিতে প্রথমেই হাইড্রা সোজা হয়ে দাঁড়ায়, তারপর সে যেই দিকে যাওয়ার প্রবণতা প্রদর্শন করে কোষিকা সংলগ্ন মৌখিক অঞ্চলকে সেদিকে বাঁকিয়ে দেয়। এক পর্যায়ে কোষিকার মাধ্যমে সে চলনতলকে স্পর্শ করে। গ্লুটিনাল নেমাটোসিস্টের মাধ্যমে আঠালো রস ক্ষরণ করে এবং ফলে সে কোষিকার মাধ্যমে চলনতলকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। এখানে প্রথমবারের মতো লুপ সৃষ্টি হয়। পরবর্তী পর্যায়ে সে পদতলকে মুক্ত করে উল্টো সোজা কিন্তু উল্টোভাবে দাঁড়ায়, অর্থাৎ পদতল থাকে উপরের দিকে আর মৌখিক অঞ্চল বা কোষিকা সংলগ্ন মৌখিক অঞ্চল থাকে নিচের দিকে। তাহলে এখন এই নিচের দিকে যখন থাকে তখন এটাকে মানে উল্টো ভাবে দাঁড়িয়ে আছে দেখায়। তবে এখানে আরও একটা চিত্র দেখতে পারো যে সে উল্টোভাবে দাঁড়ানোর পরে কিছুটা সে ক্লান্ত হয়ে পড়ে এবং দেহপ্রাচীরের সংকোচনের মাধ্যমে সে অনেকটা গুটিকার মতো আকৃতি লাভ করে, অর্থাৎ তার ছবিটা হয়ে যায় এখানে অনেক ছোট ছোট আকৃতি লাভ করে। তো ওটা আমি আর দেখাই নাই, ওটা দেখাতেও পারো তোমরা, দেখালে এইভাবে দেখাবে যে হ্যাঁ আচ্ছা আমি বলে ফেলি আগে। তো গুটিকা আকৃতি লাভ করে, তারপর সে আবার দেহপ্রাচীরের প্রসারণ ঘটিয়ে তোমার আগের আকৃতি লাভ করে, এরকম। অর্থাৎ এখান থেকে মাঝখান দিয়ে একটা আবার এটা আঁকতে হবে, না দেখালেও পারো, এটা তেমন এসেনশিয়াল না, মুখে বললেই হবে যে দেহপ্রাচীরের সংকোচনের মাধ্যমে সে ছোট হয়ে যায়, তারপর আবার মানে কিছুক্ষণ রেস্ট নেয়, রেস্ট নিয়ে সে আবার দেহপ্রাচীরের প্রসারণের মাধ্যমে পূর্বাবস্থায় ফিরে আসে, আগে যেরকম ছিল অর্থাৎ উল্টো এই অবস্থাতে ছিল। তারপর সে পদতলকে চলনতলের দিকে বাঁকিয়ে দেয় এবং এক পর্যায়ে পদতলের মাধ্যমে চলনতলকে স্পর্শ করে। যখন স্পর্শ করে এখানে দ্বিতীয়বার লুপ তৈরি হয়। তারপর দ্বিতীয়বার যখন লুপ তৈরি হয় এখানে এরপর সে মৌখিক অঞ্চলকে অর্থাৎ কোষিকা সংলগ্ন মৌখিক অঞ্চলকে চলনতল থেকে মুক্ত করে আবার সোজা হয়ে দাঁড়ায়। তাহলে এই পর্যন্ত এখান থেকে 1 নম্বর পর্যন্ত সে এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। যদি এখানে বিশাল দেখা যাচ্ছে কিন্তু এটা তো খুব সামান্য দূরত্ব অতিক্রম করে, কিন্তু তোমার এখানে আমি তো আর ছোট করে আঁকা যাবে না, সেই জন্য। তাহলে এখানে সমারসল্টিং চলনের একটি চক্র শেষ হয়, আর একই চক্রের পুনরাবৃত্তির মাধ্যমে হাইড্রা দ্রুততম সময়ে বা অল্প সময়ের মাধ্যমে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে। তাহলে এটাই হচ্ছে হাইড্রার একটা তার জন্য এটা একটা পপুলার সিস্টেম। সে যেই চলন পদ্ধতিগুলো আমরা বলছিলাম সেগুলো সবগুলোর মধ্যে লুপিং এবং সমারসল্টিং এই দুটো চলন প্রক্রিয়ায় সে সর্বাধিক ব্যবহার করে, আর সেজন্য এগুলো হাইড্রার সর্বোচ্চ। তার অন্য যে পদ্ধতিগুলো আমরা বলেছিলাম যেমন গ্লাইডিং, দেহপ্রাচীরের সংকোচন প্রসারণ, সাঁতার কাটা, আরোহণ ইত্যাদি, এগুলো হচ্ছে যে হাইড্রা কোনো বিশেষ সময়ে আত্মরক্ষা প্রয়োজনে অথবা শত্রু কবলিত হলে তখন তারা সেই চলন পদ্ধতিগুলো ব্যবহার করে। কিন্তু স্বাভাবিকভাবে হাইড্রা সবচেয়ে বেশি ব্যবহার করে লুপিং এবং সমারসল্টিং চলন। এখন আমরা আরেকটা বিষয় এখানে আলোচনা করব, যেহেতু দুটো চলন পদ্ধতি আলোচনা করছি, এখানে আমরা আরেকটা বিষয় করব যে ডিফারেন্স বিটুইন লুপিং অ্যান্ড সমারসল্টিং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। Difference between looping and somersaulting.
লুপিং এবং সমারসল্টিং চলনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য কী? প্রথমত হচ্ছে লুপিং চলন, তোমরা এখান থেকে আর দুটো ক্লাস থেকে নিজেরা এই পার্থক্যটা করতে পারবে। তো লুপিং হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রমের চলন পদ্ধতি, আর সমারসল্টিং হচ্ছে দ্রুত চলন পদ্ধতি, যে খুব কম সময়ের মধ্যে সে অতিক্রম করতে পারে। এটা ফার্স্ট ওয়ান, আমরা এটা বলছি। সেকেন্ডলি, লুপিং পদ্ধতিতে একটি মাত্র লুপ তৈরি হয়, কিন্তু সমারসল্টিং চলন পদ্ধতিতে লুপ তৈরি হয় দুটি। লুপিং পদ্ধতিতে হাইড্রা শুধুমাত্র পদতলের উপরে ভর করেই সে চলন সম্পন্ন করে, কখনোই কোষিকা বা মৌখিক অঞ্চলের উপরে ভর করে চলে না। কিন্তু সমারসল্টিং চলন পদ্ধতিতে সে একবার মৌখিক অঞ্চল অর্থাৎ কোষিকার উপরে এবং আরেকবার পদতলের উপরে ভর করে চলন সম্পন্ন করে, অর্থাৎ সে অল্টারনেটলি মৌখিক অঞ্চল বা কোষিকা এবং পদতল দুটোকেই সে ব্যবহার করে। তাহলে এখানেই আমরা এই যে পার্থক্যগুলো বুঝতে পারছি, যে একটি হচ্ছে লম্বা, আমি আবার বলছি যে লুপিং হলো লম্বা দূরত্ব অতিক্রমে চলন পদ্ধতি, আর সমারসল্টিং হচ্ছে দ্রুততম চলন পদ্ধতি, অর্থাৎ কম সময়ের মধ্যে সে যেতে পারে। লুপিং পদ্ধতিতে একটি লুপ তৈরি হয়, আর সমারসল্টিং পদ্ধতিতে দুটি লুপ তৈরি হয়। লুপিং পদ্ধতিতে হাইড্রা কখনোই মৌখিক অঞ্চলের উপরে ভর করে দাঁড়ায় না, শুধুমাত্র পদতলের উপরে ভর করেই সে দাঁড়ায় এবং পদতলকেই এবং মৌখিক অঞ্চলকে ব্যবহার করে, কিন্তু মৌখিক অঞ্চলের উপরে ভর করে কখনো দাঁড়ায় না। কিন্তু সমারসল্টিং পদ্ধতিতে সে একবার মৌখিক অঞ্চলকে, একবার পদতলকে এবং পরবর্তীতে মৌখিক অঞ্চলকে ব্যবহার করে, অর্থাৎ অল্টারনেটলি পদতল এবং মৌখিক অঞ্চলকে সে চলনের কাজে ব্যবহার করে। কাজে এই দুটোর মধ্যে আমরা বেশ পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে আমরা আজকে আলোচনাটা মোটামুটি এখানে শেষ করতে চাচ্ছি, যে আমাদের চলন পদ্ধতি দুটো গুরুত্বপূর্ণ পদ্ধতি আমরা আলোচনা করলাম, এবং তোমরা আমি যা বলেছি এগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে। ছবি সহ, এগুলো কিন্তু ছবি নির্ভর, ছবি এঁকেই তোমার প্রশ্ন উত্তরটা করতে হবে। তো তোমরা আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। নেক্সট ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।